গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকের আলোচনা করতে চেয়েছি রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেম, the system carries the respiration. মৃত্যু, মানুষের মৃত্যু সহজ বাংলায় বলা হয়, গতকাল ভোর 5টার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সো দিস ইজ দ্য সিস্টেম, ইজ ইন রিলেটেড উইথ দ্য এক্সিট ফ্রম দ্য ওয়ার্ল্ড। এই সিস্টেমের মধ্যে সেইটা আছে। হার্টের সময় লাগে, হার্টের ট্রিটমেন্ট করতে হয়। ব্রেনের স্ট্রোক হলে ট্রিটমেন্ট আছে, হার্ট হসপিটালে নিয়ে যাও, দৌড়দৌড়ি করো। কিন্তু এখানে 4:52 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। চচ্চড়ি আওয়াজ হচ্ছে ফ্যানের। এরপর আমি এসি ঘর করতে হবে, তাহলে ওই ফ্যানের আওয়াজগুলো বন্ধ হবে। বললাম ফ্যান এসি না হলে মুশকিল, কমপ্লেন কর। এখানটা এখানে অনেক কাজ আছে, কম বলে দেয় না। তো আশা করি এবারে আওয়াজ কম হবে। সেই নিঃশ্বাস এবং প্রশ্বাস যে সিস্টেমের সাথে জড়িত, সেই সিস্টেমের নাম রেসপিরেটরি সিস্টেম। The system related with the respiration. Respiration means inspiration and expiration. শ্বাস নেওয়া এবং শ্বাস পরিত্যাগ করা। শেষ নিঃশ্বাস ত্যাগ করা মানে পৃথিবী থেকে বাই বাই, টাটা, বাই বাই। সো ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট সিস্টেম। অনেক জায়গায় এটাকে বলে ইন্তেকাল করেছেন। আই এম সরি টু সে, রিলিজিয়ান আমাদের যাই হোক না কেন, প্রতিটা পৃথিবীর বিভিন্ন দেশের একটা ভাষা আছে। আমরা বাঙালি, আমাদের ভাষা বাংলা। পৃথিবীর যে প্রান্তে মানুষ যে ভাষাতেই কথা বলে, বাংলা ভাষাতেই কথা বললে সে বাঙালি। কিন্তু কোনো কোনো জায়গায় 100টা বাংলা শব্দের মধ্যে 80টা বা 50টা উর্দু এরাবিক ঢুকে গেছে। কী করে ঢুকলো, কোথা থেকে ঢুকলো, কেন এত চলছে আমি জানি। প্রচুর শব্দ, কথায় কথায় অর্ধেক বাংলা, অর্ধেক এরাবিক শব্দ। কিন্তু শব্দগুলো এমনভাবে মিশে গেছে ওতপ্রোতভাবে যেন ওইটাই বাংলা হয়ে গেছে। বেসিক্যালি দে আর দ্য এরাবিক অ্যান্ড উর্দু ওয়ার্ডস। কিছু কিছু জায়গায় এটা অত্যন্ত বেশি বাংলার সাথে মিশে গেছে। তো আমরা যদি সবই অর্ধেকটা বাইরের শব্দ মেশাবো, তাহলে বাকিটাও মিশিয়ে নিলেই তো হয়ে যায়, বাংলা ভাষা পরিত্যাগ করা যায়। এটা আমার ওপিনিয়ন। তো যাই হোক, ইন্তেকাল করেছেন বা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সেই নিঃশ্বাস দিয়ে আরম্ভ হয় সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম। প্রথমে কি? নাক। কিন্তু পড়াতে গেলে একদিনে হবে না, যতটা করা যায় সংক্ষেপে বলি আমরা। নাকের ভিতরে আমাদের মেন যেটা জানতে হবে, নাকে মাসেল আছে দুই পাশে, ন্যাজালিস মাসেল। মাঝখানে যে পার্টিশন আছে তাকে বলা হয় সেপ্টাম। দেখাবো একটা পার্টিশনের ছবি। Partition of the nose. This is cartilaginous.
কার্টিলেজিনিয়াস, কার্টিলেজ দিয়ে তৈরি। ইট ইজ কল্ড কার্টিলেজিনিয়াস। এই সেপ্টাম যদি বেঁকে যায় তাকে বলা হয় ডিভিয়েশন অফ দ্য সেপ্টাম। সেপ্টাল ডিভিয়েশন কোনো বাঁ দিকে হতে পারে, ডান দিকে হতে পারে। এই সেপ্টাল ডিভিয়েশন ওষুধে সারে না। নাক বেঁকে গেছে, চিকিৎসার জন্য আসলো, সেপ্টাল ডিভিয়েশন ইজ ডিফিকাল্ট টু কিওর, এটা কিন্তু ওষুধে সারবে না। আমি সঙ্গে সঙ্গে অ্যাপ্লাইড অ্যানাটমিটা বলে যাচ্ছি। নাকের ভিতরে যে স্পেসটা আছে, স্পেস, একে বলা হয়, এই সেপ্টামের দুই পাশে নাকের এখানে ফাঁক ফোকর আছে, এখানে হাড় আছে, সেই হাড়ের মধ্যে অনেক ফাঁক ফোকর আছে। একে বলা হয় ন্যাজাল সাইনাস, একে বলা হয় ন্যাজাল সাইনাস। সো দিস ন্যাজাল সাইনাস, এর ভিতরে মিউকাস মেমব্রেন থাকে, মিউকাস মেমব্রেন থাকে। এই মিউকাস মেমব্রেন যখন ইনফ্লেমড হয়ে যায় তখন তাকে বলা হয় সাইনোসাইটিস, সাইনোসাইটিস। সো ফ্রন্টাল বোনের সাইনাস ইনফ্লামেশনের ফ্রন্টাল সাইনোসাইটিস, নাকে হলে ন্যাজাল সাইনোসাইটিস। নাক সম্বন্ধে আর বিশেষ কিছু বলবো না, নাকের প্র্যাকটিক্যাল দুটো কথা বললাম। ন্যাজাল ওরিফিস, ন্যাজাল ওরিফিস, ন্যাজাল, ন্যাজালিস মাসেল, সেপ্টাম, ন্যাজাল সাইনাস। নাক অতিক্রম করে আমরা চলে যাব গলায়, তার নাম হচ্ছে ল্যারিংস। ল্যারিংসের ভিতরে অনেকগুলো ছোট ছোট কার্টিলেজ থাকে এবং সব থেকে ক্রিটিক্যাল অর্গান অফ দ্য বডি। দেখতে এদিকে বাঁকা, ওদিকে লম্বা, ওদিকে চ্যাপ্টা, এমন বিদঘুটে করে রেখেছে অনেকগুলো কার্টিলেজ। কার্টিলেজ কি? না মাংস, না ফ্যাট, না নরম টিস্যু, যা কচি নারকেলের মতন কাটলে কচকচ করবে, সেই কার্টিলেজ দিয়ে তৈরি। অনেক রকম কার্টিলেজ আছে। থাইরয়েড কার্টিলেজ, এপিগ্লোটিক কার্টিলেজ, ক্রিকয়েড কার্টিলেজ, কর্নিকুলার কার্টিলেজ, অ্যারিটিনয়েড কার্টিলেজ। এগুলো আমি বলতে চাই না, মাথা খারাপ করতে চাই না। তো ল্যারিংস দেখতে একটা অতি বিদঘুটে জিনিস, বিভিন্ন রকম কার্টিলেজ দিয়ে দিয়ে তৈরি হয়। নাকের থেকে আরম্ভ করে নিচের দিকে যখন নামছে, দ্যাট ইজ ল্যারিংস। আমরা যদি এই ছবিটাই দেখি, এই সেকশন আড়াআড়ি কাটা, একে বলা হয় সেকশন, এইভাবে কাটা হয়েছে। তাহলে এই নাকের পোর্শনটার নিচে হচ্ছে ল্যারিংস। প্রথমে থাকে ফ্যারিংস, তারপরে ল্যারিংস। তো ল্যারিংসের ভিতরে আমরা দেখলাম অনেকগুলো কার্টিলেজ আছে, বিভিন্ন রকম শেপ দেখতে কার্টিলেজ। এর ভিতরে থাকে আমাদের ভোকাল কর্ড। ভোকাল কর্ড, এই যে ল্যারিংসের বিভিন্ন রকম ছবি, বিভিন্ন রকম ছবি। এ বড় বিদঘুটে জিনিস,
কিন্তু এর মাঝখানে যেটা বসে থাকে দ্যাট ইজ কল্ড ভোকাল কর্ড। এই ভোকাল কর্ড হচ্ছে দি ন্যাচারাল হারমোনিয়াম অফ দ্য বডি। হারমোনিয়াম যারা বানিয়েছে বিভিন্ন রকম ফোনেশন, নকল শব্দ তৈরি করার জন্যে সা, রে, গা, মা, পা, ধা, নি, সা, সা, নি, ধা, পা, মা, গা, রে, সা, কতগুলো রিট আলাদা আলাদা, কতগুলো প্রত্যেকটা জায়গার চাপলে আলাদা আলাদা শব্দ। কিন্তু প্রকৃতি বলো, যারা ঈশ্বর বিশ্বাসী, ভগবান বলে, আল্লাহ বলে, গড বলে, আমরা মেডিকেল লাইনের লোকেরা নেচার বলে। তো নেচার হ্যাজ ক্রিয়েটেড সাচ এ ওয়ান্ডারফুল বক্স, যে একটা জায়গা থেকেই এত রকম ধ্বনি বেরোচ্ছে, কত রকম তুমি শব্দ করছো, কত অভিনয় করছো। তো যেখানে আলাদা আলাদা রিড মানুষকে বানাতে হয়েছে, উপরওয়ালা একটা বাক্সের ভিতর দিয়ে এত রকম স্বর বের করে দিচ্ছে, তার নাম হচ্ছে ভোকাল কর্ড। এই ল্যারিংস ফেলে যদি আমরা নিচের দিকে নামি, তাহলে পরে পাবো ট্র্যাকিয়া অ্যান্ড ব্রঙ্কাস। খুব সংক্ষেপে বলছি, আমি ডিটেলসে যাচ্ছি না, যেটুকু দরকার সেটুকু বলব। ল্যারিংস যেখানে শেষ হলো, এই ল্যারিংসের কিছু কার্টিলেজ এখানে দেখা যাচ্ছে, ক্রিকয়েড কার্টিলেজ। লাস্টের কার্টিলেজটার নাম হলো ক্রিকয়েড কার্টিলেজ। তার উপরের কার্টিলেজ যে মাঝখানে জোড়া মতন, ব্রিজের মতন, এর নাম হচ্ছে কোনাস ইলাস্টিসিকাস। জুড়েছে আরেকটা থাইরয়েড কার্টিলেজের সাথে। এই থাইরয়েড কার্টিলেজ, ক্রিকয়েড কার্টিলেজ, এর উপরে ছিল কর্নিকুলেট কার্টিলেজ, এরিটিনয়েড কার্টিলেজ, এপিগ্লোটিক কার্টিলেজ। তো এই কার্টিলেজগুলো ল্যারিংস যেখানে শেষ হয়ে গেল, তারপরে আরম্ভ হচ্ছে যে জায়গাটা, তার নাম হলো ট্র্যাকিয়া। ট্র্যাকিয়াগুলো রিং, আংটির মতন মতন। যারা গ্রামের দিকে থাকে তারা দেখেছে যে কুয়া, চাক দিয়ে দিয়ে যে কুয়া তৈরি করে, কুয়া তৈরি করে। সেরকম চাক, আংটির মতন ট্র্যাকিয়া। ট্র্যাকিয়ার পরে ট্র্যাকিয়া দুই দিকে ভাগ হচ্ছে, ওই রকম একই ফর্মুলায় তাকে বলা হচ্ছে ব্রঙ্কাস। ব্রঙ্কাস আবার ভাগ হচ্ছে, ছোট ছোট ভাগ হয়ে যাচ্ছে। তাহলে মেন ব্রঙ্কাস, তাকে বলা হয় প্রিন্সিপাল ব্রঙ্কাস, লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস অ্যান্ড রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস। এই ব্রঙ্কাসগুলো আবার ভাগ হয়ে যাচ্ছে গাছের মতন, তাদের বলা হচ্ছে ব্রঙ্কিয়াল টিরি। তারা লাংসের ভিতরে ঢুকে যাচ্ছে। এইবারে লাংসের ভিতরে ঢুকে গেল। তাহলে এই ব্রঙ্কাসের ভিতরে যদি ইনফ্লামেশন হয়, ব্রঙ্কাসের ভিতরে যদি ইনফ্লামেশন হয়, তাকে বলা হয় ব্রঙ্কাইটিস। এই ব্রঙ্কিয়ালসগুলো ফুসফুসের ভিতরে বা লাংসের ভিতরে কিভাবে ঢুকেছে তার একটা বাস্তব ছবি আমি দেখাচ্ছি। এইভাবে, এটা অরিজিনাল ছবি। এই ব্রঙ্কিয়ালসগুলো ভাগ হয়ে গেছে ব্রঙ্কাস থেকে। So these are bronchioles and bronchial teres. এবারে এরা ঢুকছে লাংসের মধ্যে, ফুসফুস। ফুসফুসের কভারিংয়ের নাম প্লুরা। লাংসের ভিতরে যে যন্ত্রপাতি, যে আর্টারি ভেন ঢুকছে কিংবা বেরোচ্ছে, তাদের নাম হচ্ছে হাইলাম অফ দ্য লাং। হাইলাম অফ দ্য লাং, একে বলা হয় হাইলাম অফ দ্য লাং। যেখান দিয়ে কিছু ঢুকছে, কিছু বেরোচ্ছে। দূষিত রক্ত ঢুকছে, তার নাম ভেন্স। ভালো রক্ত বেরোচ্ছে, তার নাম আর্টারি। এই দুই দিকে দুটো লাংসের শোক। এই লাংসের ভিতরের ছবি আরও ভালো করে যদি ছবি দেখায়, এই একটা লাংসের ছবি।
এই হাইলাম অফ দ্য লাংস, হাইলাম অফ দ্য লাংস, এটা হচ্ছে লেফট লাং, এটা হচ্ছে রাইট লাং। লেফট লাংয়ের দুটো লোব থাকে, মাঝখান থেকে কাটা থাকে, আপার লোব অ্যান্ড লোয়ার লোব। রাইট লাংয়ের তিনটে লোব থাকে, আপার লোব, এই কাটা দাগ, মিডল লোব অ্যান্ড লোয়ার লোব। খুব হালকা, পাউরুটির মতন ফাঁপা। হাতে করে নিয়ে ধরলে শরীরের যত জিনিসপত্র, অর্গান, কিডনি ধরো, হার্ট ধরো, ব্রেন ধরো, লাংস হচ্ছে হালকা, পাউরুটির মধ্যে স্পঞ্জি, কালো কুচকুচে দেখতে হয়। এইসব আমরা ছেলেদের অনেক কেটে কেটে দেখিয়েছি, বডি থেকে বের করেছি, দেখিয়েছি, পড়েছি। সো রাইট লাং হ্যাজ 3 lobes, আপার লোব, রাইট লোব, মিডল লোব অ্যান্ড লোয়ার। লোয়ার লোব অ্যাপেক্স টেলিনোনিয়াম, মিডল লোব নেকটাম সাল্প। এরকম সব বইয়ে লেখা আছে, ওই দেখে ডাক্তারি করা যায় না। সো এই হলো রেসপিরেটরি সিস্টেমের ইন শর্ট ভিসারাগুলো বা পার্টসগুলো আমি বললাম, অ্যানাটমি। তাহলে অ্যানাটমিতে রেসপিরেটরি সিস্টেমে কী আছে? নাক থেকে আরম্ভ হলো, নাকের পরে ফ্যারিংস আমাদের আরম্ভ হয়, সেখানে নাকের শেষের অংশটুকে বলা হয় নাজোফ্যারিংস। তারপরে ল্যারিংস, ল্যারিংসেতে বিদঘুটে জিনিস, কখনো এই জায়গাটা চওড়া, কখনো একটু সরু, কখনো একটু মোটা, কখনো বিদঘুটে সে গোল, এইভাবে শেষ হয়েছে। তার ভিতরে আছে ডেঞ্জারাস জিনিস, সাউন্ড বক্স। প্রকৃতি, উপরওয়ালা, আল্লাহ, ভগবান যে জিনিস তৈরি করে দিয়েছে বা করে, বা নেচার, তা মানুষ আর্টিফিশিয়ালে তৈরি করতে কত হারমোনিয়ামে রিড বানাতে হচ্ছে। আরে এক জায়গা থেকে অভিনয় করছে, ভিলেনের অভিনয়, নায়কের অভিনয়, মিষ্টি কথা, দুষ্টু কথা, খারাপ কথা, ভালো কথা, জোরের কথা, নাকি কথা, কত রকম কথা। এই সাবধান, একরকম ভয়েস বেরোলো, এই তোমাকে না আমি খুব ভালোবাসি, একরকম ভয়েস বেরিয়ে গেল। ইট ইজ ফ্রম দ্য ভোকাল কর্ড। তোমাকে না পেলে না আমি সুইসাইড করব। এখন যে জ্বরে পড়ে আছে আমাদের নারায়ণ, সব বেরোচ্ছে এই ভোকাল কর্ড থেকে। সো these are the parts anatomically in respiratory system: nose, larynx, trachea, bronchus, lungs. এর ফাংশনটা কি? আমি ভোকাল কর্ডের নাকের ফাংশন সংক্ষেপে বলেছি, ভোকাল কর্ডের ফাংশন বলেছি, ল্যারিংস ট্র্যাকিয়া বলেছি, আর লাংসের ফাংশনটা জানা আছে, সংক্ষেপে বলছি, এগুলো অনেক বলা যায়। লাংস ইজ দ্য ফ্যাক্টরি অফ correction of blood, is a factory of purification of blood. হার্ট থেকে যে খারাপ রক্তগুলো এই কারখানায় পাঠিয়ে দিচ্ছে, যার ভিতরে অক্সিজেন শেষ হয়ে গেছে, অক্সিজেন ফিল আপ করে দাও। লাংস অক্সিজেন ফিল আপ করে দিচ্ছে, দিয়ে অক্সিজেন ভর্তি ব্লাড সেলসগুলোকে, আরবিসিকে, অন্যান্য সেলসের সাথে সমস্ত সব হার্টের মধ্যে আবার চালান করছে। হার্ট আবার জেনারেল সার্কুলেশন। So heart is the blood rectification organ. এইটুকু আমরা রেসপিরেটরি সিস্টেমে ফাংশনস, অ্যানাটমি অ্যান্ড ফাংশন জানলাম। এই রেসপিরেটরি সিস্টেমের আমাদের ডাক্তারি করতে গেলে এই অ্যানাটমি ফিজিওলজিটুকু শুধু জানলে হবে না, এরপরে আমাদের মেডিসিন জানতে হবে, ক্লিনিক্যাল মেডিসিন, শেপ অফ দ্য চেস্ট। বুকের মধ্যে তো আছে লাংস, হার্ট আছে, তো হার্টের শেপ, লাংসের শেপ জানতে হয় আমাদের। ব্রিদিং কাকে বলে, কীরকমভাবে ব্রিদিং হয়? ব্রিদিং নর্মাল হতে পারে, ব্রিদিং নর্মাল হতে পারে, চেস্টের ডিফারেন্ট সাইজ থাকতে পারে, বুক দেখে আমরা ডায়াগনোসিস করতে পারি। এয়ালার চেস্ট হতে পারে, পালমোনারি টিউবারকুলোসিসে পাওয়া যেতে পারে, যাকে বলা হয় ইন্টারকস্টাল স্পেসেস আর হোয়াইট। এত মনে থাকবে না, যেটা মেন সেটা আমি বলি। ফ্ল্যাট চেস্ট, বুকটা চ্যাপটা হয়ে গেছে, বুক পিঠ গায়ে গায়ে লেগে গেছে, ফ্ল্যাট চেস্ট, এটা টিউবারকুলোসিসের একটা মেন সিমটম। পালমোনারি টিউবারকুলোসিস, ফ্ল্যাট চেস্ট, যার দেখবে গোলগাল বুক না, চ্যাপটা হয়ে গেছে, পার্সন মে সাফার ফ্রম পালমোনারি টিউবারকুলোসিস। দিস ইজ কল্ড flat chest.
সো আমরা এই ধরনের চেস্ট পেতে পারি। হুপিং কাশিতে অনেক সময় ভুগলে তার ব্যারেল শেপ চেস্ট হয়ে যায়, ফানেল শেপ চেস্ট হয়ে যায়, ব্যারেল শেপ চেস্ট হয়ে যায় যখন এমফাইসিমা থেকে ভোগে। লাংসের ভিতরের যে কোষ, যেটা আমি আর ডিটেলস বলিনি, ভিতরে মৌচাকের মতন কোষ আছে, অনেক দিন ধরে শ্বাসকষ্টে ভুগতে 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 জোরে জোরে নিতে 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 হাঁপড়ের মতন করতে করতে ভিতরের ফুটোগুলো বড় হয়ে যায়, গেলে চেস্টের ডায়ামিটার বেড়ে যায়, তাকে বলা হয় ব্যারেল শেপড চেস্ট। ইট ইজ ফাউন্ড ইন অ্যাডভান্সড বাইল্যাটেরাল এমফাইসিমা। দুই দিকের ফুসফুসের ভিতরের কোষগুলো বড় হয়ে গেছে। পিয়ার শেপ চেস্ট, পিয়ার মানে নাশপাতি, গোল হয়ে গেছে, উপরের দিকে সরু, নিচের দিকে গোল। পিয়ার শেপ চেস্ট পেতে পারি আমরা রিকেট। রিকেট হলে আমরা এরকম পেতে পারি, উপরের দিকে সরু, নিচের দিকে মোটা হয়ে গেছে। পিজিয়ান টাইপ, পায়রার বুকের মতন আমরা পেতে পারি পিজিয়ান টাইপ চেস্ট, এটাও রিকেট এবং হুপিং কাশ। এখন আর হুপিং কাশি খুব একটা হয় না। সো রিট্রাকশন অফ দ্য চেস্ট, বুকের সামনের দিকটা পিছনের দিকে ঢুকে গেছে, বুকের সামনেটা পিছনের দিকে ঢুকে গেছে, তাকে বলা হয় রিট্রাকশন অফ দ্য চেস্ট ওয়াল। আমরা পেতে পারি ফাইব্রোসিস অফ দ্য লাংস, আমরা পেতে পারি প্লুরাল এফিউশন, প্লুরার ভিতরে লাংসের কভারিংয়ের ভিতরে প্রচুর জল জমে গেছে, চাপ দিচ্ছে, প্রেশার দিচ্ছে। সো এইরকম নানান রকম আমরা চেস্টের কন্ডিশন পেতে পারি। ব্রিদিং সাউন্ড কাকে বলে? নর্মাল যে সাউন্ড তাকে বলা হয় ব্রিদিং সাউন্ড। এর অনেক রকম ভাগ থাকে ব্রিদিং সাউন্ড, এর নর্মাল সাউন্ড, অ্যাবনর্মাল সাউন্ড। অ্যাবনর্মাল সাউন্ড অনেক রকম হতে পারে, সেগুলো একদিনে এত বললে আমার মনে হয় মনে থাকবে না। সো লাংস সাউন্ড অনেক রকম আছে, শুধু এটুকু আমরা বলে রাখি। ব্রিদিং সাউন্ড না, ব্রিদিং কীভাবে নাই? স্ট্রাউডওয়াজ ব্রিদিং, স্ট্রাউডওয়াজ ব্রিদিং খুব জোরে 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 নেয়, আমরা এটা পেতে পারি ড্রাই প্লুরিসি। খুব জোরে জোরে শ্বাস নেয়, ড্রাই প্লুরিসি। বাইটর্স ব্রিদিং, কার্ডিয়াক ফেলিউরে আমরা এরকম নিতে পারি যে যেখানে খুব জোরে দম নিচ্ছে, আস্তে ছাড়ছে। কাইনেস্ট্রোকস ব্রিদিং বলে একটা কথা আছে, ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পিরিয়ডিক্যাল ব্রিদিং, পিরিয়ডিক্যাল ব্রিদিং characterized by rapid movement of the chest wall and alternate apnea and hypnea। এই টার্মসগুলো না জানলে এগুলো বলে খুব একটা লাভ হবে না। আমরা প্যালপেশন করি, তাহলে ব্রিদিং বিভিন্ন রকম হতে পারে, চেস্টের সাইজ বিভিন্ন রকম হতে পারে। আবার বুকে হাত দিলে যাকে বলে প্যালপেশন, তা আমরা বিভিন্ন রকম পেতে পারি, তাকে বলা হয় ফ্রিমিটাস, ভোকাল ফ্রিমিটাস। ভোকাল ফ্রিমিটাস আমরা পেতে পারি, দ্যাট ইজ ভাইব্রেশন অফ দ্য চেস্ট ওয়াল। এটা কোনো কোনো জায়গায় বেড়ে যায়, কোনো কোনো জায়গায় কমে যায়, সেগুলো ইন ডিটেলস আমরা আসবো না। আমরা পারকাশন করতে পারি, বুকের ভিতরে আঙুল দিয়ে, একটা আঙুল দিয়ে হাত দিয়ে দেখতে পারি বুকের কন্ডিশন কী আছে, সে পারকাশনে আমরা অনেক রোগ ধরতে পারি। তো রেসপিরেটরি সিস্টেম, এই পারকাশন, এছাড়া তারপরে সাউন্ড, অস্কালটেশন, নর্মাল ব্রেথ সাউন্ড কীরকম হবে, অ্যাবনর্মাল ব্রেথ সাউন্ড কীরকম হবে, কক হুইল ব্রিদিং, হার্স ব্রিদিং, টিবিউলার ব্রিদিং, এগুলো একটা টাচ দিয়ে গেলাম আমি। পরের দিন আস্তে আস্তে অনেকগুলো লেকচারে বলবো, ইন্ট্রোডাকশান দিয়ে আমি একটা ম্যাথমেটিক্যাল বা রেপার্টরিতে চলে যাব, যাতে সবাই ইন্টারেস্ট পায়। এরপরে আছে সাউন্ড, নর্মাল সাউন্ড অ্যান্ড অ্যাবনর্মাল সাউন্ড। দুই রকম মেন সাউন্ড হবে, ড্রাই সাউন্ড যাকে বলা হয় রংখাই, একটা লুজ সাউন্ড যাকে বলা হয় রালস। ময়েস্ট সাউন্ড একে বলা হয় রালস অ্যান্ড ক্রিপিটেশনস।
আর ময়েস্ট সাউন্ডের অনেক ভাগ আছে, লো পিচড, মিডিয়াম পিচড, হাই পিচড। এগুলো আর ডিটেলস আলোচনা করব না, তাহলে গণ্ডগোল হবে। তাহলে আমরা রেসপিরেটরি সিস্টেম পড়লাম। এই রেসপিরেটরি সিস্টেমের ক্লিনিক্যাল মেডিসিনে কী জানতে হয়? চেস্ট দেখতে কেমন, সাউন্ড কয় রকম আছে, ব্রিদিং কাকে বলে, ব্রিদিং কত প্রকার আছে, পারকাশন কাকে বলে, কীভাবে পারকাশন করতে হয়, প্যালপেশন কাকে বলে, কীভাবে প্যালপেশন করতে হয়, আমরা ইন ডিটেলস আজ আর আলোচনা করলাম না, আমরা জানার চেষ্টা করব। আমরা এবারে ঢুকছি কিছু অ্যাবনর্মাল ব্যাপার। একটা চ্যাপ্টার বলে আমি শেষ করব, তার কারণ ডিটেলস ওইগুলো ক্লিনিক্যাল যে অ্যাপ্লিকেশান আলাদা একটা ক্লাসে আবার বলবো। কয়েকটা শব্দ জানার খুব দরকার। ডিসপনিয়া, ডিসপনিয়া কাকে বলে? ব্রেথলেসনেস, শ্বাসকষ্ট হলে তাকে ডিসপনিয়া বলে। নকটার্নাল ডিসপনিয়া, যে শ্বাসকষ্ট রাত্রে বাড়ে, নকটার্নাল মানে রাত্রে, নকটার্নাল নিউরোসিস রাত্রে প্রস্রাব করে, নকটার্নাল এমিশনস রাত্রে অসারে একটা পুরুষের বীর্যপাত হয়ে যায়, তো নকটার্নাল ডিসপনিয়া। প্যারক্সিজিমাল নকটার্নাল ডিসপনিয়া কাকে বলে? শ্বাসকষ্ট রাত্রিবেলা হঠাৎ করে উঠে বসে থাকতে হয়, না বসলে রিলিফ পায় না, তাকে বলাই প্যারক্সিজিমাল নকটার্নাল ডিসপনিয়া। অর্থোপনিয়া কাকে বলে? পেশেন্ট শুতে পারে না, শোয়া তার পক্ষে সুপাইন পজিশন, শোয়া ভীষণ কষ্টকর হয়ে যায়। কাইনেস্ট্রোকস রেসপিরেশন কাকে বলে? সাডেন স্টপেজ অফ ব্রিদিং, হঠাৎ করে ঘুম ভেঙে যায়, যেন দম বন্ধ হয়ে গেল। হ্যাঁ, কী হলো তুমি উঠে গেলে? Gynestroke's respiration. Sudden stoppage of breathing at night during sleep, especially in the elder persons due to lack of oxygen. হঠাৎ করে তার অক্সিজেনের ঘাটতি হয়ে যায়। ইট ইজ নট এ ম্যাটার অফ জোক, দি পার্সন মে ডাই ইমিডিয়েটলি অ্যাট এনি টাইম। কারণ তার অক্সিজেন ঘাটতি হয়ে গেছে রক্তের মধ্যে, যে কোনো সময় তার এরকম হতে পারে। দিস ইজ কাইনেস্ট্রোকস রেসপিরেশন। এই কাইনেস্ট্রোক রেসপিরেশন কাদের হতে পারে? খুব ওবেস পারসনস, খুব মোটা, তাদের হতে পারে। যাদের এনি নেজাল অবস্ট্রাকশন, ল্যারিঙ্গিয়াল অবস্ট্রাকশন, ট্র্যাকিয়াল অবস্ট্রাকশন, এইরকম রাত্রিবেলা হঠাৎ করে উঠে গেল, ঘুমাচ্ছে, be careful. It is the warning of sudden stoppage of respiration. ওই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বা ইন্তেকাল করেছেন, তার আগের স্টেজ। তুমি ওষুধ খুঁজছো, নাক বন্ধ হয়ে যায় রাত্রিবেলা, সাম্বুকাস, নাক্সবম, এমন কার, you have not searched, you have not looked after the cause of the disease. There may be an obstruction in the respiratory pathway. দুই দিকের নাক হয়তো বড় বড় পলিপ হয়ে বন্ধ হয়ে আছে, ল্যারিঞ্জিয়াল টিউমার হয়েছে, ইন্টারনাল থাইরয়েড টিউমার হয়ে ব্লক করে দিচ্ছে হাওয়া। there is obstruction of the air, mediastinal tumor, lung carcinoma and what not. Be careful. খুব জোরে জোরে প্যালপিটেশন হচ্ছে, রোগী এসে বলছে ডাক্তার আমার খুব প্যালপিটেশন হয়, খুব বুক ধরপড় করে। রেপার্টরি দেখছি প্যালপিটেশন, দাঁড়াও। হোয়াট ইজ প্যালপিটেশন? ইট ইজ দি কনসাসনেস অফ দ্য হার্ট, ইট ইজ দি অ্যাওয়ারনেস অফ দ্য হার্ট। হার্ট নর্মালি যে চলছে তা তোমাকে জানান দিচ্ছে, সাবধান করে দিচ্ছে, বলে দিচ্ছে, দ্যাট ইজ প্যালপিটেশন। ইট ইজ হঠাৎ করে বেড়ে যায় একটু নার্ভাস অ্যান্ড অ্যাংশাস পার্সনের ক্ষেত্রে, কিন্তু তাই বলে খুব বাড়বে না। যাদের কথায় কথায় বাড়ছে, 10 পা চললে হাঁপিয়ে যাচ্ছে, সাংঘাতিক খারাপ হচ্ছে, দ্যাট ইজ সিভিয়ার প্যালপিটেশন। দ্যাট ইজ এ ডিজিজ। Severe palpitation found in many diseases, in hyperthyroidism, thyrotoxicosis, and many other diseases. Syncope কি জিনিস? সাডেন ফেন্টিং, বলেনি কনেই হঠাৎ পড়ে গেল। কালকে একটা মেয়ের কেস আমি দেখিয়েছিলাম, সিনকপ। ওটা ঠিক সিনকপ নয়, ওটা ফেন্টিং। সিনকপ ডিউ টু ফল অফ ব্লাড প্রেশার। ইন কেস অফ শক, তো সিনকপ মিন্স ফেন্টিং, পড়ে যায়,
due to and loses his consciousness, generally resulting from fall of blood pressure due to shock. It may be after any operation. খুব ব্যথার জায়গায় তুমি চেপে দিলে, সেন্সিটিভ পার্টকে আঘাত করলে ভ্যাসোভ্যাগাল সিনকোপ হতে পারে। ভেনাস রিটার্ন যখন ঠিকমতো আসতে পারছে না, ভেনাস রিটার্ন রক্ত যখন ঠিকমতো হার্টে পৌঁছাতে পারছে না, যা ডিউ টু সিভিয়ার ডিহাইড্রেশন, অ্যাকিউট ডিহাইড্রেশন, কলেরা, ডায়রিয়া, অনেকবার পাতলা পায়খানা করেছে, প্রলংড স্ট্যান্ডিং থেকে হতে পারে। আজকাল যে শপিং মলে বেকার ছেলেদের নিয়ে সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত দাঁড় করিয়ে রাখছে, তাকে তো বসতে দেয় না, কাজ দাও, কাজ দাও। প্রলংড স্ট্যান্ডিং, সেলুনের দোকানে নাপিত, সেলসম্যান অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, 12 ঘন্টা 14 ঘন্টা। দেয়ার মে বি সাডেনলি ভ্যাসোভ্যাগাল অ্যাটাক অ্যান্ড দেয়ার মে বি সিনকপ। কাপ সিনকপ হতে পারে। মারাত্মক কাশি, কাশতে কাশতে দম বেরিয়ে যাচ্ছে। আগে যেমন হুপিং কাপ ছিল, এখন হুপিং কাপ চলে গেছে, কিন্তু মারাত্মক কাশি কমছে না। ধমকের পর ধমক, ধমকের ধমক। তুমি বলছো দাও দেখছি, কোরালি আমি ব্রাম দিয়েছি। এই কাশতে কাশতে সে হঠাৎ অজ্ঞান হয়ে যেতে পারে। দ্যাট ইজ কল্ড কাপ সিনকপ। দেয়ার মে বি মিকচুরেশন সিনকপ। অনেকক্ষণ ধরে প্রস্রাব পেয়েছে, চেপে রেখে যাচ্ছে, জায়গা পাচ্ছে না, হঠাৎ করে প্রস্রাব করতে গেল, শরীরের ভিতরে একটা সিনকপ দেখা দিতে পারে। ডিউ টু হোয়াইল এমটিং অফ দ্য ব্লাডার, there is mass excitement of the parasympathetic nervous system. So micturition syncope, exercise syncope. এই কদিন আগে পশ্চিমবঙ্গের যারা দেখেছে, শ্রীরামপুরে একটা ছেলে বারবেল নিয়ে ব্যায়াম করতে গিয়ে হঠাৎ পড়ে গেল। বাড়ির লোকে কমপ্লেন করছে, ভালো ছেলে, কেউ মেরেছে, পিটিয়েছে, খুন করেছে, কেস করবো, ডায়েরি করবো, জিডি করবো। ইট মে বি এক্সারসাইজ সিনকপ। হঠাৎ ভারী যন্ত্রপাতি নিয়ে কাজ করতে করতে শরীরে ধুম করে একটা হার্টের অ্যাটাক করে যেতে পারে। সাঁতার কাটতে কাটতে হতে পারে, খুব জোরে ফাস্ট হতে হবে আমাকে, কম্পিটিশান চলছে, দৌড়াচ্ছে খুব জোরে জোরে, ফোর্সিবল সুইমিং, ফোর্সিবল রানিং। 50 কেজি 60 কেজি ডাম্বেল বারবেল তুলতে পারছে না, চেষ্টা করছে, উঠবে। দেয়ার মে বি সাডেন সিনকপ। So by any vigorous exercise, there may be syncope. Due to vasodilatation, ব্লাড ভেসেলসগুলো বেশি দ্রুত কাজ করছে, স্প্রেড করছে। ইলাস্টিসিটি, আঠারির 3টে লেয়ার থাকে, টিউনিকা মিডিয়া, টিউনিকা ইন্টিমা অ্যান্ড টিউনিকা অ্যাডভেন্টেশিয়া। ইলাস্টিসিটি বেড়ে যাচ্ছে, হার্টের চাপ পড়ছে, হার্টের ফ্লো বেড়ে যাচ্ছে, হার্ট জোরে পাম্প করছে। দের ইজ ইনক্রিজ অফ দ্য কার্ডিয়াক আউটপুট। কার্ডিয়াক আউটপুট, হার্টের যে ক্যাপাসিটি ছিল তার থেকে জোর করে করতে গিয়ে দের ইজ অ্যাটাক অফ দ্য হার্ট, হুইচ ইজ কল্ড দ্য কার্ডিয়াক অ্যারিথমিয়া। তো যাদের করোনারি হার্ট ডিজিজ থাকে তাদেরই সাধারণত বেশি হয়। ভালভুলার হার্ট ডিজিজ থাকে তাদেরই সাধারণত চট করে হয়, সবার চট করে হয় না। এই জন্য বলা হয় যে দেখো আগে হার্টের অসুখ হয় করছি। There may be cyanosis. Cyanosis means lack of oxygen. ঠিক মতো লাংস অক্সিজেন দিতে পারেনি ব্লাডের মধ্যে। There may be cyanosis, which are 2 types, peripheral cyanosis and central cyanosis. তো এই সমস্ত আমরা একে বলা হয় ক্লিনিক্যাল প্র্যাকটিস অফ মেডিসিন। Pulse means the signal of cardiac output in the distal parts of the body. হার্ট কত জোরে পাম্প করলো, কত জোরে ধাক্কা দিল, কত জোরে কাজ করছে, কিভাবে কাজ করছে তা অনেক দূরে আমরা বুঝতে পারছি। যেমন রোবটের সাহায্যে, যন্ত্রের সাহায্যে মঙ্গল গ্রহে লোক যাচ্ছে, চাঁদে যাচ্ছে। যেমন মানুষবিহীন ট্রেন চালাচ্ছে, ঘরের মধ্যে বসে বসে তারা দেখছে কত জোরে চলছে, কিভাবে চলছে। তেমনি হার্টের ব্যাপারটা আমরা পালস ধরে বুঝতে পারছি। কিন্তু দের ইজ এ কানেকশন বিটুইন দি কার্ডিয়াক আউটপুট অ্যান্ড দ্য পালস রেট বাই দ্য ব্লাড প্রেশার। সেই জন্য ব্লাড প্রেশারকে বলা হয় ইট ইজ দি ল্যাটারাল প্রেশার অফ দ্য ব্লাড, ইট ইজ দি ডিস্টাল প্রেশার অফ দ্য ব্লাড when the blood is exerted in the arterial walls due to systolic condition of the heart. হার্টের এক একটা সিস্টল, এক একটা ধাক্কা কত জোরে দিচ্ছে সেই জোরটা আমি দেখতে পাচ্ছি দূরে।
যখন এখন দড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, ফার্স্ট হবে কে, সেকেন্ড হবে কে, 100 মিটার দৌড় থেকে কে জোরে এসে দড়িটার উপর ধাক্কা দিল, তার ইন্টেন্সিটি, তার ক্যাপাসিটি আমরা যেমন বুঝতে পারি। এই পালসের এরকম ভাগ আছে, পালসাস প্যারাডক্সাস, পালসাস অল্টারনাস, পালসাস অনেক রকম আছে, এগুলো বাইক ফেরিস এসব। থ্রিল হার্ট সাউন্ড, ফার্স্ট হার্ট সাউন্ড, সেকেন্ড হার্ট সাউন্ড, হার্টের হার্ট সাউন্ডের মধ্যে আর ঢুকছি না, আমরা লাংস পড়াচ্ছিলাম। সো লাংস, এবারে লাংসের যদি ডিজর্ডার হয়, ব্রঙ্কাসের যদি ডিজর্ডার হয়, সেই অসুখ আমরা প্র্যাকটিস অফ মেডিসিনে একটু টাচ করব পাঠ, তারপরে আবার আরেক দিন আমরা আলোচনা করব। তাহলে নাক দিয়ে আমরা আরম্ভ করেছিলাম, নাকের সর্দি, অ্যাকিউট কোরাইজা। নাকের প্রথম ইম্পর্টেন্ট রোগ হচ্ছে অ্যাকিউট কোরাইজা। অ্যাকিউট কোরাইজা মিনস রানিং অফ দ্য নোজ। ইট ইজ অলসো কল্ড দ্য কমন কোল্ড। ইট ইজ ডিউ টু ভাইরাল ইনফেকশন। সাধারণত কোনো ভাইরাল ইনফেকশন থেকে হয়, সেই জন্য একজনের হলে আশেপাশের লোকের চট করে হতে পারে। সিমটমস আর মার্ক স্নিজিং, প্রচুর পরিমাণে হাঁচি হয়, সাধারণত 1 দিন 2 দিন 3 দিন থাকে, কিন্তু তারপরে যদি না যায় তাহলে বুঝতে হবে দেয়ার ইজ সেকেন্ডারি ইনফেকশন। এই সিমটম কী থাকে? পারসিস্টেন্ট হেডেক থাকতে পারে, আনইজিনেস থাকতে পারে, কিন্তু যাচ্ছে না, এবং ওয়াটারি ডিসচার্জ। যদি দেখলাম 3 দিন 4 দিনের মধ্যে না গেল, অ্যাকিউট ফেজ ছেড়ে গেলে ভালো, যদি না সারে কফ হলুদ হয়ে যাবে, হেডেক বেশি জোরে আরম্ভ হয়ে যাবে। তার কারণ সাইনাস, নাকের মিউকাস মেমব্রেন থেকে এবার সাইনাসের মিউকাস মেমব্রেনগুলো এফেক্ট করে যাবে, অ্যান্ড দেয়ার ইজ সেকেন্ডারি ইনফেকশন বাই দি স্ট্যাফিলোকক্কাস অরিয়াস অর স্ট্রেপ্টোকক্কাস বিটা হেমোলাইটিকাস। যখন প্যাথোলজি পড়াবো তখন দেখাবো এই সমস্ত ভাইরাসগুলো, ব্যাকটেরিয়াগুলো। দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ ব্যাসিলাস, কোরাইনোব্যাকটেরিয়াম, ডিপথেরি, সালমোনেলা টাইফাস ব্যাকটেরিয়া, ব্যাসিলাস, গনোকক্কাস, মেনিনগোকক্কাস। There are different types of bacillus bacteria. So if not properly treated, there may be sinusitis. So acute cold থেকে সাইনোসাইটিস হতে পারে, আর সাইনোসাইটিস হতে পারে, নেজাল অবস্ট্রাকশন হতে পারে, ফ্রন্টাল হেডেক হতে পারে, গাঢ় হলুদ সর্দি হতে পারে, এবং শরীরের মাথা ব্যথা খুব কপালের দিকে বাড়তে পারে। তাও যদি প্রপার ট্রিটমেন্ট না হয়, অডিটরি নার্ভ, কানের যে নার্ভে চাপ দিতে পারে এবং কানে কালা হয়ে যেতে পারে, ডেফনেস মে অ্যারাইজ। দিস ইজ কল্ড অ্যাকিউট কোল্ড। হোয়াট ইজ ক্রনিক কোল্ড? যে কোল্ড, যে হাঁচি সারা বছর ধরে লেগে আছে, কোনো পার্টিকুলার সিজনে হতে পারে, অন্য সময় হতে পারে, তাদের বলা হয় ক্রনিক কোল্ড বা ক্রনিক কোরাইজা বা অ্যালার্জিক রাইনাইটিস বা হে ফিভার। এটা নির্দিষ্ট কোনো কারণে হয়। কোনো ফরেন পার্টিকেলস বিছানার মধ্যে থাকলে হতে পারে, বাড়িতে কোনো গবাদি পশু থাকলে তার থেকে হতে পারে, কোনো গাছের ফুলের রেণু থেকে হতে পারে, বাগানের গাছপালা থেকে হতে পারে, কোনো পারফিউমের গন্ধ, স্ট্রং স্মেলিং থেকে হতে পারে। সো আমরা নাকের ব্যাপার করলাম, অ্যাকিউট অ্যান্ড ক্রনিক কোরাইজা। নাও কাম টু দ্য ল্যারিঞ্জাইটিস। এই ল্যারিঞ্জাইটিস, অ্যাকিউট কোল্ড, আমরা যারা প্র্যাকটিস করছি, রেপার্টরিতে যদি দেখতে হয়, কোথায় দেখব? আমি বলেছিলাম সবাই রেপার্টরির বই রাখবেন। একটু দেখিয়ে দিই। নোজ, ওপেন দ্য চ্যাপ্টার নোজ। আচ্ছা, ল্যারিংস অ্যান্ড, নাকের সর্দিটা পরে দেখাবো, ও ভলিউমটা এখানে নেই। ল্যারিংস অ্যান্ড ট্র্যাকিয়া, পেজ নাম্বার 746। 746 কয়েকটা দেখিয়ে দিচ্ছি আমি। peculiar cold sensation in the larynx. ডাক্তারবাবু, আমার গলার এখানে না খুব ঠান্ডা মতন লাগছে। Cold sensation in the larynx is a peculiar symptom of bronchium. Page number 746, ডান দিকে, cold sensation in the breathing is bronchium. Cold sensation in the larynx. Constriction sensation in the larynx during sleeping is very, very important. Lachesis and spongia are two important medicines. Constriction sensation of larynx.
Now, laryngitis, inflammation. Laryngitis, তুমি কোথায় দেখবে? Kent's repertory, inflammation, larynx. Page number 749, laryngitis, inflammation of the larynx. গলায় ব্যথা থাকে। If there is much pain, but relief by cold application, the medicine is causticum. And I have cured many laryngitis cases by causticum. The peculiar symptom is pain in the larynx, but relief by cold application. So this is the symptom of causticum. Hoarseness, pain, aggravates in the evening. Phosphorus is the remedy. তার সাথে অন্য সিমটম পেলে আমরা দেখে নেব। সো গলায় ব্যথা, laryngitis, some of the important, very acute stage, very painful, very difficult to touch, very sensitive, sudden attack, violent pain, belladonna is the remedy. গলা হা করে যদি টর্চ দিয়ে দেখি, ইভিউলা এবং ওরোফ্যারিঞ্জিয়াল ইস্টমাস, গলার মাঝখানে ঠকঠকে লাল ব্রাইট রেড কালার, belladonna is the remedy. বেগুনি রং, সুস্ফোটানো ব্যথা, আর ইভিউলাটা ফুলে ঢোল হয়ে গেছে মোটা, এপিসমেল is the remedy. Epismel has a tendency to swell in different parts of the body. So this is about our larynx. And any complaints in the larynx, any complaints of the throat, aggravates at night during sleep, patient jumps from the sleep, first of all think of lachesis is the remedy. Sleep into the aggravation, ঘুমের মধ্যে। তাই রেপার্টরিতে যেখানে দেখবে স্লিপ ডিউরিং অ্যাগ্রাভেটস, অলওয়েজ ল্যাকেসিস ইন দ্য ফার্স্ট গ্রেড, প্রত্যেকটা রুব্রিকে। সো আমি বলছিলাম এক্ষুনি, দেখাচ্ছি, ইরিটেশন, স্লিপ ডিউরিং, ল্যাকেসিস ইন দ্য ফার্স্ট গ্রেড। ইডিমাটা ফুলে ঢোল হয়ে গেছে বলেছিলাম, ইডিমা খুব ফুলে যায়, এপিসমেল ইজ দ্য রেমেডি। কিন্তু স্টিঙ্গিং পেইন, বার্নিং স্টিঙ্গিং পেইন, সুস্ফোটানো ব্যথা, ঠান্ডাতে রিলিফ, আর খুব ফুলে গেছে, এপিসমেল ইজ দ্য রেমেডি। অত ফোলেনি, বার্নিং স্টিঙ্গিং ব্যথা নেই, সোরনেস ব্যথা, টনটনে ব্যথা, কিন্তু ঠান্ডা জল খেলে গলায় আরাম লাগছে, causticum is the choice of drug. So these are the some important rubrics of the respiratory system in relation to larynx. Hoarseness, এইসব অ্যালোপ্যাথিতে কোনো ওষুধ নেই। হোমিওপ্যাথিক চিকিৎসকরা সারাতে পারলে তার মান, সম্মান, অর্থ, যশ, প্রতিপত্তি সবই পাবে। সো হোর্সনেস, অ্যাকিউট অর ক্রনিক। হোর্সনেস ট্রিটমেন্ট করতে গেলে তোমাকে কি জানতে হবে? ডাক্তারবাবু কী কমপ্লেন? এই দেখুন না, এই লোকটা খায় না, দায় না, আর এই গলা স্বর বসে যাচ্ছে দিন দিন, তুমি হোর্সনেস নিয়ে পড়ে আছো, হোর্সনেস নিয়ে দেখছো রেপার্টরিতে হোর্সনেস কোথায় আছে, গলার স্বর ভঙ্গ হয়ে যায়। হোর্সনেস ইজ ওয়ান অফ দ্য কার্ডিনাল সিমটমস অফ ক্যান্সার। তুমি ভুলে গেছো, তোমার মনে নেই, কিংবা তুমি জানতেই না, কিংবা তুমি পড়েও নি, তুমি অর্গানাম নিয়ে কসকস কসকস করেছো, মায়াজম নিয়ে খসখস খসখস করেছো, তুমি জানো না ওয়ান অফ দ্য কার্ডিনাল সিমটমস অফ ক্যান্সার ইজ হোর্সনেস। মানুষটার দিন দিন গলার স্বরের পরিবর্তন হচ্ছে, মানুষটার ওজন কমে যাচ্ছে, মানুষটার পায়খানা প্রস্রাবে অস্বাভাবিকতা হচ্ছে, মানুষটার যে আঁচিলটা নর্মালি ভালো ছিল সেই আঁচিলটা বেড়ে যাচ্ছে। এইগুলো হচ্ছে ক্যান্সারের লক্ষণ। আনএক্সপ্লেইনড ওয়েট লস, কোনো কারণ দিয়ে বিচার করা যাচ্ছে না যে কেন ওজনের এত কমে যাচ্ছে দিন দিন। সুগার নেই, ওজন কমে যাচ্ছে। আঁচিলটা বসেছিল, ডাক্তার আমার আঁচিলটা তো ভালো ছিল, কোনো ডিস্টার্ব করেনি, কিন্তু হঠাৎ এরকম ফুলে গেল কেন? ওয়ান অফ দ্য ইন্ডিকেশন অফ ক্যান্সার। মেবি দি পেশেন্ট, ওইটা না হতে পারে, তার অন্য জায়গায় ক্যান্সার হতে পারে। গলার স্বরের পরিবর্তন, তাই মনে রাখতে হবে, শুধু রেপার্টরি দেখবো, ম্যাথমেটিকার causticum, phosphorus, carbo, এই hoarseness aggravates in the morning, causticum, calcium, 3%, hoarseness aggravates in the evening, carbo base, phosphorus, এখন নাই। এরকম করলে চলবে না, চোখ কান খুলে রাখতে হবে। সো
হোর্সনেস ইজ ওয়ান অফ দ্য সিমটম অফ। গায়কদের হোর্সনেস, গলা, নেতা বক্তৃতা দিচ্ছে ভোটের আগে, 5 জন লোক বসে আছে মাইকের সামনে, মাঠের মধ্যে 10 জন লোক জড়ো করেছে, তার বেশি জড়ো করতে পারেনি, লেকচার দিতে হবে তাতেই। 10 জন লোকের সামনে কি বলছে? এই লক্ষ লক্ষ জনগণের সামনে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, বলতে হবে। এই 5 জনকে লক্ষ লক্ষ বলে এক মাঠ থেকে আরেক মাঠে যেতে যেতে গলার স্বর পরিবর্তন হয়ে গেছে, গলা বসে গেছে। দেখা গেলো এরকম যখন বলছে, এই লক্ষ লক্ষ জনগণের সামনে আমি বলছি, তখন দেখা গেলো কুকুর ঘেউ ঘেউ করছে। মানে হ্যাঁ, বুঝতে পেরেছি, সিম্বল দেয়। তো এদের জন্যে দ্য বেস্ট মেডিসিন ইজ আর্জেন্টাম মেটালিকাম 30 few doses. Hoarseness of the professional singers, hoarseness of the public speakers, we remember আর্জেন্টাম মেটালিকাম। কিন্তু তার সাথে যদি গলা কুটকুট করছে, দেখতো গলাটা চুলকাচ্ছে, গলাটা সুরসুর করছে, কুটকুট কুটকুট করছে, ইরিটেশন অফ দ্য থ্রোট উইথ হোর্সনেস, দ্য বেস্ট মেডিসিন ইজ অ্যারাম ট্রিফাইলাম। Prescribe aram triphylam 30 few doses and see the magic. So hoarseness রেপার্টরিতে পাবে এই ল্যারিংস অ্যান্ড ট্র্যাকিয়াতে হোর্সনেস। তো দেখিয়ে দিলাম হোর্সনেস কোথায় পাবে। মেন ওষুধ কিছু বললাম। ফসফরাস, ক্রনিক হোর্সনেস ডিউ টু কোল্ড এক্সপোজার, ঠান্ডা লাগার পর থেকে ক্রনিক হোর্সনেস হয়েছে, গলার জন্য ব্যথা ব্যথা, ঘা ঘা, রনেস অ্যান্ড সোরনেস। রাইট সাইডের আরও ভালো। কোল্ড ওয়াটার ড্রিঙ্কিং, অ্যামিলেশন, কস্টিকাম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। সো হোর্সনেস কেন্টের বইয়ে পাবে, পেজ নাম্বার 758। হোর্সনেস অ্যাগ্রাভেটস ইন দ্য ইভিনিং, কার্বোবেস, কস্টিকাম, ফসফরাস। হোর্সনেস মেজেল সাপ্টার, হামের পর থেকে হোর্সনেস কিছু যাচ্ছে না। আমি একটা পেশেন্টকে দিব্যি কিওর করেছিলাম কার্বোবেস দিয়ে। কারণ চোখ কান খুলে রাখতে হবে, আনপ্রেজুডিসড অবজারভার হতে হবে, কারণ কার্বোবেস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট মেডিসিনস ফর দ্য সিকুইল অফ মেজেলস। পেটের কিছু সিমটম ছিল, হাত পা ঠান্ডা ছিল। আজকের বিকালে কেসটা আমি এখনও ফেসবুকে ছাড়তে পারিনি, ছাড়বো। ক্যান্সার অফ দ্য লিভার, শিলিগুড়ি থেকে এসেছিল পেশেন্ট, 42 বছর বয়স। খুব দুঃখজনক ঘটনা। পায়ে একজিমা হয়েছিল, ওখানকার ডাক্তারদের দেখিয়েছিল, প্রচুর স্টেরয়েড দিয়েছে, তারপর থেকে খিদে চলে যাচ্ছিল, ঘুম চলে যাচ্ছিল। বারবার বলছে ডাক্তারবাবু কী ওষুধ দিচ্ছেন, আমার রোগী খুব খারাপ হচ্ছে, ওস্তাদি করো না, আমাদের উপর কথা বলো না, আমরা ডাক্তারই পড়ছি, তুমি তার এই চেয়ারটাই বসো। লাস্টে লিভার যখন পুরো অ্যাফেক্ট করে গেল, ক্ষতিগ্রস্ত হয়ে গেল, জন্ডিস হয়ে গেল, তখন বলল যে আমাদের কিছু করার নেই, এ তো অন্য রোগ, গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকে দেখাতে হবে। শিলিগুড়িতে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকে দেখালো, ক্যান্সার ধরে নিয়েছে। চলে গেল দিল্লির কোন হসপিটালে দেখালো, সেখান থেকে চলে আসলো আমাদের ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের আমাদের এক ছাত্র, সে আমার কাছে রেফার করেছে। পেশেন্টের 42 বছরের মেয়ে, বিবাহিত ভদ্রমহিলা, বাঁচার আর কোনো রাস্তা নেই, অলরেডি মেটাস্টেসিস টেক্স প্লেস। সো কী প্রসঙ্গে যেন বলছিলাম। সো সিকুইল মেজেলস, কার্বোবেস হিসেবে তাকে কার্বোবেস প্রেসক্রিপশন করেছি, এই জন্য এসেছিল। ক্যান্সার লিভারে কার্বোবেস সারবে তো না, এরকম তো বাঁচানো যাবে না, কিন্তু বাঁচিয়ে তো রাখতে হবে, ভালো তো রাখতে হবে। দরদর করে ঠান্ডা ঘাম বইছে, হাত পা জ্বালা করছে, বার্নিং ইন দ্য পাম্পস অ্যান্ড সোলস, কার্বোবেস, সালফার, মেডোরিনাম, সিকেলিকট। কার্বোবেসের অন্য সিমটম জিজ্ঞাসা করলাম, লুজ স্টুল ইজ দেয়ার, ফ্ল্যাটুলেন্স ইজ দেয়ার, গ্রাম্বলিং গার্গলিং সাউন্ড ইজ দেয়ার, এবং ঠান্ডা ঘাম করছে, এবং ফ্যান চালাতে বলছে, তার হাজব্যান্ড বলছে ফ্যান ছাড়া থাকতে পারছে না। সো কার্বোবেস ইজ দ্য ইন্ডিকেটিং ড্রাগ। কারণ মাথায় আসবে চট করে, কিন্তু আসবে যদি চোখ কান খুলে রাখতে পারো,
আনপ্রেজুডিসড অবজারভার হতে পারে। তারপরে দিয়েছি আমি সালফার, কারণ সাপ্রেশন, গ্রেট সাপ্রেশনের পরে হইতে হাত পা জ্বালা। সো মেজর সাপ্টার কার্বোবেজ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, কার্বোবেজ এবং পালসিটি। সো ল্যারিংসের পরে আমাদের ব্রঙ্কাস, ব্রঙ্কাইটিস, অ্যাকোনাইট, বেলাডোনা, ব্রায়োনিয়া, এইসব সিমটম। হিপার সালফার, পেশেন্ট ইজ ভেরি চিলি, গলায় কাঁটা ফোটার মতন ব্যথা, হিপার সালফার হতে পারে। ব্রঙ্কাইটিস, ব্রায়োনিয়া হতে পারে, ড্রাইনেস সেন্সেশন, পিপাসা বেশি, কনস্টিপেশন, মাথার যন্ত্রণা, ওই সব সিমটম মিলিয়ে অ্যাকোনাইট, বেলাডোনা, ব্রায়োনিয়া। ব্রঙ্কাইটিস যদি 3 মাসের বেশি থাকে তাহলে ক্রনিক ব্রঙ্কাইটিস, সেক্ষেত্রে গুছিয়ে কেস হিস্ট্রি নিয়ে চিকিৎসা করতে হবে। তারপরে আসে আমাদের হাঁপানি, লাংসের, অ্যাজমা, দ্যাট ইজ ডিফিকাল্টি ইন ব্রেদিং। আলোচনা করব পরের দিন ইন ডিটেলস হাঁপানির উপরে। দু একটা শুধু বলে দিই, অ্যাম্ব্রাগ্রিসিয়া ইজ এ নার্ভাস অ্যাজমা, এবং এইরকম নার্ভাস কোনো লোক আসলে তার শ্বাসকষ্ট, কাশি বাড়ে। এবং একটা পিকিউলার সিমটম হলো ইন্টারকোর্সের সময়, ডিউরিং কোইটাস, দি ডিসপনিয়া or asthmatic attack aggravates in case of males. So Ambragresia is a peculiar medicine, is a rare medicine for asthma or dyspnea during coitus and during strangers. দুটো মনে রাখতে হবে। অ্যান্টি-ইমটার মে বি প্রেসক্রাইব ইন এনি কেস হোয়াট দ্যার ইজ র্যাটলিং সাউন্ড, খুব বেশি ঘড় 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 করে শব্দ হচ্ছে কিন্তু কিছু কফ বেরোচ্ছে না, অ্যান্ড কাশি হোক, শ্বাসকষ্ট হোক, লাইং অন রাইট সাইড অফ দ্য, ডান দিকে চেপে শুয়ে পড়ে। বিভিন্ন থেরাপিউটিক্স বই 1 লাইনে কেউ লিখছে, কেউ 20 লাইন লিখছে, কেউ 1 লাইনে থেরাপিউটিক বই লিখছে যে 1 লাইনে ওষুধ দেওয়া যায় না, যাবে না, যেতে পারে না। কেউ 20 লাইন লিখছে আজে বাজে গাদানো, সেই দিয়ে ডাক্তারি করা যায় না। পিকিউলিয়ার, আনকমন এবং বেসিক সিমটমগুলো জানতে হবে। যেমন অ্যাম্ব্রাগ্রেসিয়ার ওই দুটো মেন সিমটম, স্ট্রেঞ্জার, অপরিচিত লোকের সামনে গেলে বাড়ে এবং পয়সানের সময় বাড়ে। অ্যান্টি-ইমটারের ঘড় ঘড় শব্দ, কফ বেরোবে মনে হয় কিন্তু কিচ্ছু বেরোয় না, জিভটা সামান্য সাদা কঠিন, অ্যান্ড অ্যাগ্রাভেটস অন লাইং অন রাইট সাইড, বাঁ দিকে চেপে শুলে বাড়ে। অ্যান্ড থার্স্টলেসনেস অ্যান্ড স্লিপিনেস, ঘুম ঘুম ভাব, স্লিপিনেস উইথ এনি কমপ্লেন্স, এনি ডিজিজেস, অ্যান্টি-ইমটার, ওপিয়াম অ্যান্ড নাক্স মস্সেটা। নেভার ফরগেট ইন ইউর লাইফ, sleepiness with any complaints, any diseases, any ailments, nux mosquita, opium and antimatter. And antimatter, when the patient coughs, there appears to be a large collection of mucus in the bronchi. When the patient coughs, it seems that as if mass cough would be expected, but nothing comes out. কিচ্ছু বেরোয় না, আর ঘটি ঘটি বেরোচ্ছে, প্রচুর বেরোচ্ছে, দ্যাট ইজ সেনেগা, প্রচুর কফ বেরোয়, ক্যালিবাইকর্মিকাম, হাইটাস্টি, হিপার সালফার। সো অ্যানাদার ইম্পর্টেন্ট মেডিসিন ইজ অ্যারালিয়ারিসিমোসা। একটাই পিকিউলিয়ার সিমটম, ব্যবহার করে দেখবে এবং আমাকে ধন্যবাদ দেবে। রোগী যেই ঘুমাতে আরম্ভ করলো, অ্যাট দ্য ইনিশিয়াল মুভমেন্ট অফ স্লিপিং, চোখ বন্ধ করলো তো শ্বাসকষ্ট, কাশি আরম্ভ হয়ে গেল, অ্যারালিয়ারিসিমোসা ইজ দ্য ইন্ডিকেটিং ড্রাগ। এগুলো প্যালিয়েটিভ মেডিসিন, 2 দিন 4 দিন 5 দিন ভালো থাকবে। যদি ক্রনিক কেস হয়, বহুদিন ধরে ভুগছে, তাহলে তার কেস টিকিং করে কনস্টিটিউশনাল মেডিসিন দিতে হবে। তাহলে এইসব ওষুধগুলো দুটো ক্ষেত্রে ব্যবহার করা যায়, হয় 2 দিন 4 দিন হয়েছে অ্যাকিউট ফেস, কিংবা একটা শব্দ আছে অ্যাকিউট এক্সারবেশনস অফ দ্য ক্রনিক ডিজিজ। মেডোরিনাম দেওয়া আছে আমার, রোগী ইমপ্রুভ করছিল, হঠাৎ করে কাশি শ্বাসকষ্ট বেড়ে গেল, তখন তো আমাকে সাময়িক টেম্পোরারি ওষুধ দিতে হবে। সেক্ষেত্রে এরা প্যালিয়েটিভ ওষুধ দিতে হবে, টেম্পোরারি মেডিসিন হিসাবে, ট্রানজিয়েন্ট মেডিসিন হিসাবে, শর্ট মেডিসিন হিসাবে, সুপারফিশিয়াল মেডিসিন হিসাবে, টেম্পোরারি প্যালিয়েশন হিসাবে দিতে হবে। সো অ্যারালিয়ারিসিমোসা, রিলিফ বাই সিটিং, দুটো মেন সিমটম, অ্যাগ্রাভেটস লাইং ডাউন,
শুলেই বাড়ছে, এবং সবসময় শুলেই বাড়ছে না, শুলে বাড়ে কাশি, শ্বাসকষ্ট, হায়োসামাস, রিউমেক্স, অ্যারালিয়া রিসিমোসা অ্যান্ড ড্রসেরা। শুলে বাড়ে অ্যারালিয়া রিসিমোসা, হায়োসামাস, ড্রসেরা, রিউমেক্স। শুলে কমে, শুয়ে পড়লে কমে ক্যালিবাইক্রমিকাম, ম্যাঙ্গানাম অ্যাসিটিকাম অ্যান্ড সরিনাম। নেভার ফরগেট ইন ইউর লাইফ। সো শুলেই বাড়ে, বিশেষ করে একটু ঘুম এসেছে নাকি এসেছে, লাফিয়ে ওঠে, অ্যারালিয়া রিসিমোসা is the indicating trap. We may think of arsenic alba, aggravates at night, especially after midnight. So, aggravation after midnight, relieved by sitting, শুতে পারে না, উঠে বসলে কমে, with head bending forward. এই asthma relieved by head bending forward. Arsenic alba. পেট ব্যথা রিলিভ বাই হেড বেন্ডিং ফরওয়ার্ড, কলোসিন দি ম্যাকফস স্টানামেটিকাম। সো রেস্টলেসনেস, মেন্টাল অ্যাংজাইটি, গ্রেট অ্যাংজাইটি, রেস্টলেসনেস, ফিয়ার অফ ডেথ, মিড ডে অ্যান্ড মিড নাইট অ্যাগ্রাভেশন, মধ্যরাত্রি বাড়ে, পিরিয়ডিসিটি, and great anxiety and restlessness are seen. We may prescribe Carmobase, হাত পা ঠান্ডা, flatulent dyspepsia, পেটে গ্যাস হচ্ছে, গ্যাসের থেকে চাপ দিচ্ছে, ঢেকুর তুলছে, হাত পা ঠান্ডা, রিলিভ বাই রিল্যাক্সেশন। যে একটু ঢেকুর তুলছে তখন একটু শ্বাসকষ্ট কমছে, হট ফিলিং, হট পেশেন্ট। কার্বোবেস ইজ এ হট পেশেন্ট, কার্বো এনিমেনিস ইজ এ চিলি পেশেন্ট। দুটোই কার্বন। একটা গাছের কয়লা গরম, একটা জন্তু জানোয়ারের হাড়গোড়ের কয়লা শীত, ডিফারেন্স। সো কার্বোবেস ইজ এ হট পেশেন্ট, বার্নিং পাম্পস অ্যান্ড সোলস। ফ্ল্যাটুলেন্ট অ্যাজমা, পেটে গ্যাস হয়েছে, হুটবার শব্দ হচ্ছে, ঢেকুর তুলে কমছে। ইপিকাগ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ড্রাগ ফর অ্যাজমা। কজনের খবর রাখেন, বাচ্চাদের বিশেষ করে, ওই অ্যান্টিমটাটের মতো র্যাটলিং অ্যাজমা, ঘরঘর ঘরঘর শব্দ হচ্ছে, ভিগোরাস হুইজিং সাউন্ড ইন দ্য চেস্ট, ভেরি মাস র্যাটলিং সাউন্ড, বাট with nausea, constant nausea and thirstlethness and clean tongue are the trio of Ipica. What are the trio? তিনটে মেন সিমটম কি ইপিকাকে? কনস্ট্যান্ট নাসিয়া, বমি বমি ভাব, পিপাসা নেই, আর জিভ পরিষ্কার, ক্লিন টাং, সি না ইপিকাক, ডায়স্কোরিয়া, হোয়াইট কোটিং টাং, অ্যান্টিম ক্রুড, অ্যান্টিম টার, পালসেটুলা, ব্রায়োনিয়া, রেড ভার্নিশ টাং, লাল টকটকে পালিশ করা টাং, পাইরোজেন, ট্যারেক্সাকাম, ভিরেট্রাম ভিরিটি, ম্যাপ টাং, গোল গোল, ইনসুলার প্যাসেস, চন্দ্রপড়া সাপের গায়ের মতন গোল 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 গোল, নেট্রামিউর অ্যান্ড ট্যারেক্সাকাম। জিভের মাঝখানে লাল দাগ, লাল জিভ, মাঝখানে লাল দাগ, এপেক্স টু সালকাস টার্মিনালিস, ভিরেট্রাম ভিরিটি। So, in homeopathy, there are different types of medicines with different peculiar symptoms. Calibicromicum, we may prescribe calibicromicum in asthma. Aggravates from 3 to 4 am, 3 থেকে 4 মধ্যে বাড়ে, and the expectation is tough or tenacious. 14টা সিমটম আমি বলছি না, একটাও বলছি না, যা মেইন, যা লাগবে, যা ছাড়া তুমি প্রেসক্রিপশন করতে পারবে না। রাত 3টে থেকে 4টের মধ্যে বাড়বে, মোটা সোটা দেখতে, আর ফেলছে কফ, সুতোর মতন ঝুলে পড়ছে। ইউ মে প্রেসক্রাইব ক্যালিবাইক্রমিকাম ইন অ্যাজমা। সো দি whether the asthma is cardiac or bronchial matters little to us. Calicarbonicum aggravates from 2 to 4 am, 2 to 4 am. ক্যালিবাই আমরা বলেছিলাম 3টে থেকে 4টে, ঠিক 3টের সময় বাড়ে,
এমন কার প্রেসক্রিপশন করতে পারি মোটা সোটা, বিশেষ করে মহিলাদের যাদের মাসিকের গণ্ডগোল, মাসিকের সময় পাতলা পায়খানা হয়, মাসিকের সময় ডায়রিয়া হয়, মাসিকের সময় পেট ব্যথা করে, মাসিকের সময় দাঁতে ব্যথা হয়, যাদের প্রায় সর্দি কাশি লাগে, যাদের প্রায় নাক বন্ধ হয়, যাদের সকালে মুখ দেওয়ার সময় নাক থেকে রক্ত পড়তে পারে, তাদের ক্ষেত্রে এমন কার ওই মে প্রেসক্রাইব। সো ক্যালিকার 2 থেকে 4টের মধ্যে বাড়বে রিলিফ বাই রকিং, রিলিফ বাই রকিং, টু অ্যান্ড ফ্র, একবার সামনে একবার পিছনে, শুধু সামনে রিলিফ আর্সেনিকাল বার, শুধু পিছনে রিলিফ হিপার সালফার, কিন্তু একবার সামনে একবার পিছনে ক্যালিকার্বনিকাম। সো ক্যালিকার রিলিফ বাই রকিং aggravates from 2 to 4 a.m. Chilly patient, profuse sweats, and profuse weakness, and tremendous lumbosacral pain are the characteristic symptoms of ক্যালিকার্বনিকাম। কোমরে খুব ব্যথা, প্রচুর ঘাম, প্রচুর দুর্বলতা, রাত 2 থেকে 4টের মধ্যে বাড়ে প্রচুর রাগ। So we may think of ক্যালিকার। দিল্লি থেকে একটা ফোন এসছে, তাহলে ঠিক আছে, আমার দিল্লিতে একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া ছিল, এই পর্যন্ত থাকলো। আমরা পরে আবার ডিসকাস করব যেটুকু সময় পাবো। কোচিংয়ে তো আমি শেখাচ্ছি, কোচিং ছাড়াও যখন যেমন সময় পাবো আই শ্যাল ডিসকাস। সো গুড নাইট এভরিবডি মাই ফ্রেন্ডস। কেমন লাগলো জানতে চাইছি, সবার কাছে জানাবেন, তাহলে কন্টিনিউ করবো কিনা এইভাবে। কারোর সাজেশন দেওয়ার থাকলে দেবেন, একটা পোস্ট দিচ্ছি, কোনো সাজেশন দেওয়ার থাকলে দিন। সো আজকের আমরা কী পড়লাম একটু জিস্ট করি। আমরা রেসপিরেটরি সিস্টেমের অ্যানাটমি পড়লাম। রেসপিরেটরি সিস্টেম নাক থেকে আরম্ভ হয়েছে, নাকের পরে ওরোফ্যারিংস, নাজোফ্যারিংস, ওরোফ্যারিংস, আমরা নাজোফ্যারিংস নাকের মধ্যে পড়ছে, নাকের পরে, তারপর ল্যারিংস, ট্র্যাকিয়া, ব্রঙ্কাই, লাংস। এদের কাজ আমরা জেনেছি, এদের কাজগুলো আমরা জেনেছি। এদের রেপার্টরিতে রুব্রিকগুলো কোথায় কী দেখতে হয় আমরা দেখেছি। এদের রোগ সম্বন্ধে কিছু আমরা ল্যারিঞ্জাইটিস, ব্রঙ্কাইটিস এবং অ্যাজমার উপরে কিছু আমরা আলোচনা করলাম। ক্লিনিক্যাল মেডিসিন আমরা ঢুকেছিলাম যে কীভাবে পরীক্ষা নিরীক্ষা করব, বুক কীভাবে দেখব, কীরকম সাউন্ড আছে, ভোকাল প্রিমিটাস কাকে বলে, চেস্টের শেপ কীরকম হয়, আমরা ডিফারেন্ট অ্যাডভেন্টিশিয়াস সাউন্ড কীরকম হয়, হোয়াট ইজ রালস, হোয়াট ইজ রমকাই, হোয়াট ইজ ক্রিপিটেশনস, এগুলো আমরা টাচ করেছি। এগুলো ছেলেদের আমি শেখাতে চাই, কারণ অনেক ছেলে এই প্র্যাকটিক্যাল সাইডে খুব অজ্ঞ আছে। আমি শেখাতে চাই, আন্তরিকভাবে শেখাতে চাই। তার জন্যে বদনাম দেবে, দিক, অনেকে দেবে, অনেকে, বিশেষ করে যাদের খুব বড় হওয়ার ইচ্ছা, যারা যারা আমি দেখেছি আমার পিছনে কারা লাগছে, কারা শত্রুতা করছে, কারা অপবাদ দিচ্ছে, যাদের খুব বড় হওয়ার ইচ্ছা, একটু সুপিরিয়ার ফিজিশিয়ান, একটু বড় ফিজিশিয়ান হওয়ার ইচ্ছা, আমার কোনো আপত্তি নেই। আমি অত্যন্ত বিনীতভাবেই বলবো, প্রত্যেকেই বড় হোক, প্রত্যেকেই নাম করুক, কিন্তু কিন্তু একটা জিনিস বলি, খুব ইম্পর্টেন্ট জিনিস, সবার ক্ষেত্রে শিখে রাখুন। আমি একটা বইয়ে পড়েছিলাম, এই যে লাইনটা 2 ইঞ্চি লম্বা আছে, একে কাটবো না, ছাড়বো না, ভাঙবো না, ফেলবো না, এরকম কাটবো না, একে ছোট করতে চাই। আমি ডক্টর রবীন বর্মনকে ছোট করতে চাই। এই লাইনটা যদি ডক্টর রবীন বর্মন হয়, এই লাইনটাকে না কেটে, না ছেটে, না অপমান করে, না মুড়িয়ে একে ছোট করতে পারি। কী করে পারি? যদি এর পাশে একটা বড় লাইন টেনে দিই, তাহলে অটোমেটিক এই লাইনটা ছোট হয়ে যাবে। তাহলে কোনো লাইনকে না কেটে, না ছেটে, না ভেঙে ছোট বলা যেতে পারে। যদি আমি পাশে বড় লাইন টেনে দিই, তাহলে সবাই বলবেন না এই লাইনটাই বড়। আপনারা সেই বড় লাইন টেনে দিন, আমি অটোমেটিক ছোট লাইন হয়ে যাব। জোর করে কাটার চেষ্টা করে কোনো লাভ নেই। আমি জুনিয়রদের শেখাতে চাই, আপনারা বড় হন, সবাই প্রতিষ্ঠিত হন। গুড নাইট এভরিবডি।